আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন। আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। না, আমার খারাপ লেগেছিল, কারণ ওটা তো শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম, যে আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সবাইকে কথা বলতে দিতে হবে, কারো কথা বন্ধ করে দেওয়া ঠিক নয়। আমি তো ঠিক যে কথাটাই বলেছিলাম। যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না। তাহলে তো আমার তো খারাপ লাগবে, আমার লেগেছে, এবং আশা করি এইরকম অবস্থা আর হবে না, কারণ কলকাতা প্রগতিশীলদের শহর। এখানে সবাই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন বলেই আমি বিশ্বাস করতে চাই। এবং রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সবারই তার ভিন্ন মত প্রকাশ করার অধিকার থাকতে হবে। আজকে না, কথা হয়নি, কিন্তু আমি কথা বলবো। এটা শুধু মানে আমি আজ বা কাল আমি যাব তার বাড়িতে কথা বলতে, এটাও ভেবেছি আমি। আপনি তো তিনটে সরকারকে দেখলেন, বাম সরকার, তৃণমূল সরকার এবং এখন বিজেপি সরকার। এই তিনটে সরকারের মধ্যে আপনার চোখে কি পার্থক্যটা আপনি দেখতে পাচ্ছেন? পার্থক্য তো আছে। এক সরকার আমাকে বের করে দিয়েছিলেন, দ্বিতীয় সরকার আমাকে আসতে দেননি, তৃতীয় সরকার আমাকে আসতে দিয়েছেন। তো তিনটে পার্থক্য তো আছে। এখন সেই পার্থক্যটা না দেখে এই যে আমি আসতে পারলাম সেটাকে আমার মনে হয় সেলিব্রেট করা উচিত, এবং আমি খুবই আনন্দিত যে আমি আসতে পেরেছি। এবং শুধু আমি বিশ্বাস করতে চাই যে এই সরকার মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন, এই সরকার বাক স্বাধীনতায় বিশ্বাস করেন। শুধু আমি আসতে পেরেছি, আমি ভিন্ন মত প্রকাশ করলেও আমি এখানে এই শহরে বা এই রাজ্যে প্রবেশ করার স্বাধীনতা পেয়েছি, সেটাতেই আমি সীমাবদ্ধ থাকতে চাই না। আমি চাই অন্য যাদের ভিন্ন মত আছে তারাও যেন একই রকম স্বাধীনতা উপভোগ করে। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি গতকালকে বলেছেন যে আপনি অনেক পিছিয়ে রয়েছেন, উনি জানেন না পশ্চিমবঙ্গে কতটা সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে, আপনি ব্যাকগ্রেডেড হয়ে রয়েছেন। কিন্তু উনি এও বলেছেন উনি আপনার লেখা পড়েন, আপনার লেখা ভালো লাগে, কিন্তু আপনি অনেক পিছিয়ে রয়েছেন, এখন এমনটা বলেছেন। তাহলে পিছিয়ে আছি যদি, তাহলে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অভিন্ন দেওয়ানি বিধি তো
সেটার জন্য আমি 40 বছর ধরে সংগ্রাম করছি। কালকে আমি বলেছিও যে বাংলাদেশে এবং ভারতবর্ষে, পাকিস্তান, এই উপমহাদেশে এই অভিন্ন দেওয়ানি বিধির খুব দরকার। আসলে পৃথিবীর যে কোনো সভ্য দেশেই এই অভিন্ন দেওয়ানি বিধি আছে, কারণ এক দেশ এক আইন আমরা চাই, সবার জন্য সমান আইন চাই। বিশেষ করে নারীরা ধর্মীয় আইনের অধীনে যদি থাকে, তাহলে তাদের বিরুদ্ধে বৈষম্য আমরা দেখি, নির্যাতন দেখি। তো সেইগুলো চলে যায় যদি আমরা সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করি, এবং এটা মাস্ট, এটা সভ্যতার প্রথম শর্ত। কারণ এখানে আমরা দেখছি মুসলিম মেয়েরা বৈষম্যের শিকার হচ্ছে। বাংলাদেশে হিন্দু মেয়েদের কোনো অধিকার নেই, ওখানে হিন্দু মেয়েরা কোনো পিতার সম্পত্তির অধিকারী হতে পারেন না। তারা ওখানে হিন্দু পুরুষেরা বহুবিবাহ, ওখানে তাদের বহুবিবাহ প্রথা তারা উদযাপন করেন। যে কোনো হিন্দু পুরুষ প্রচুর বিয়ে করতে পারেন, কোনো হিন্দু মেয়ে ডিভোর্স করার স্বাধীনতা নেই। কিন্তু ভারতবর্ষে সেই হিন্দুদের জন্য যে আইন ছিল 1956 হিন্দু অ্যাক্টে, সেটা সমান অধিকারের ভিত্তিতে করা হয়েছে, কিন্তু বাংলাদেশে করা হয়নি। সুতরাং হিন্দু মেয়েদের ওখানে স্বাধীনতা পেতে হলে, অধিকার পেতে হলে অভিন্ন দেওয়ানি বিধির দরকার, এবং সেটা সম্পূর্ণ সমান অধিকারের ভিত্তিতে হতে হবে। বাংলাদেশে মুসলিম মেয়েরা বৈষম্যের শিকার ধর্মীয় আইনের কারণে। তো এই সমস্ত বৈষম্য চলে যাবে যদি অভিন্ন দেওয়ানি বিধি সমান অধিকারের ভিত্তিতে করা হয়। দিদি, বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার, সেখানে মারধর করা, খুনের ঘটনা এবং ধর্মীয় স্থান ভাঙচুর করা, একটা রাম মন্দির ছিল, সেটাও সেখানে করা যাবে না। ধর্মের অধিকার, মত প্রকাশের অধিকার যে কোনো দেশের ক্ষেত্রেই সত্যি হওয়া উচিত। বাংলাদেশে ডক্টর ইউনূসের জমানা হোক বা তারেক রহমানের জমানা, কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন? বা আগে শেখ হাসিনার জমানায় কোনো ডিফারেন্স দেখতে পেয়েছেন? খুব একটা পার্থক্য নেই। হিন্দুরা অত্যাচারিত আগেও হয়েছে, এখনো হচ্ছে। তারাই সবই ওই ধর্মান্ধদের ভোটের জন্য ওদের সঙ্গে আপোষ করে, ওরা যা চায়। ওরা কোনো মুক্ত চিন্তককে মেরে ফেললেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে চায় না। তারপরে হিন্দুদের উপর অত্যাচার করলেও সেই সব সাম্প্রদায়িক ঘৃণীয় মানসিকতার লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না, কারণ মনে করে যে তাতে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। না, আসলে আমি মাদ্রাসা সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশের মাদ্রাসা সম্পর্কে আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলো থাকা উচিত না। কারণ অনেক সময় মাদ্রাসা দেখা যায়, সবসময় নয়, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। কারণ এখন আপনারা যদি দেখেন নিউজগুলো, বা মাদ্রাসায় শিশু ধর্ষণ চলছে, শিশু নির্যাতন। শুধু তো শাস্তি দিলে হয় না, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ এই মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না। মানে কেউ, এটা হচ্ছে কি যে ওরা এক ধরনের ভিক্ষে করে খায়, চাঁদা তোলে খায়। তো এই মাদ্রাসাগুলো না হয়ে বরং সব মাদ্রাসাগুলো সেকুলার স্কুল হয়ে যাওয়া উচিত। আর প্রচুর মসজিদ গড়ে উঠেছে যেগুলো জিহাদি তৈরির কারখানা। তো সবগুলো বলছি না, কিছু কিছু। তো ওই একটু মানে কিছু হলে কেউ যদি টাকা কড়ি করে, তাহলেই না একটা মসজিদ বানিয়ে দেয় কোথাও। তো এত মসজিদের দরকার নেই, এটাও আসলে সরকারি কন্ট্রোল করা উচিত। এবং সরকার নিজে থেকে ধর্ম প্রচার করুক, সেটাও তো ঠিক নয়। কারণ সেকুলার কান্ট্রি হতে গেলে ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করতেই হবে, এবং এটা সভ্যতার প্রথম শর্ত। সেটা প্রত্যেকটা দেশে, সভ্য দেশেই আছে, ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতে পারবে না।
তো এইসব অনেক কিছু আছে যেগুলো করলে সমাজ উন্নত হয়, রাষ্ট্র ব্যবস্থা ভালো হয় এবং মানুষ অনেক অধিকার এবং স্বাধীনতা নিয়ে বাঁচতে পারে। দিদি না, আমি তো এখানে ঠিক ফলো করিনি কি হচ্ছে, তবে আমি ওটা দেখে একটা ছোট ভিডিও ক্লিপ দেখে আমার মনে হয়েছিল যে বাংলাদেশের যে 2024 যে ছাত্র আন্দোলন হয়েছিল ওটার মতোই মনে হয়েছে। কারণ সেই ছাত্র আন্দোলন বাংলাদেশের 24 আমাদের বোকা বানিয়েছিল। কারণ আমরা ভেবেছিলাম সত্যিকার সব ছাত্ররা এসেছে, তারা কোটা চাইছে না, কোটা উঠিয়ে দিতে চাইছে, তো ঠিক আছে, এটা হতেই পারে। শেখ হাসিনা তখন বলেছিলেন ঠিক আছে, ওটা সংশোধন করে দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গেছে এবং সরকার পতন হয়েছে এবং আমরা টের পেয়েছি, দেখেছি, প্রমাণ পেয়েছি যে আসলে এই আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল এবং জিহাদিরাই পরে দখল করেছে দেশ। তো পরিণতিটা ভালো হয়নি। সেই জন্য আমি বলেছি সব ছাত্ররা কোথাও জমায়েত হলেই বা আন্দোলন করলেই সেটা যে সবসময় যে খুব পরিণতি ভালো হয় তা না। দিদি দিদি একটা প্রশ্ন, দিদি দিদি এদিকে আমি এই আন্দোলন সম্পর্কে খুব একটা জানি না। উনি জিজ্ঞেস করেছেন যে আমার কি মনে হয়েছিল, আমার প্রথম একটা ভিডিও ক্লিপ দেখে ওটাই মনে হয়েছিল। আমার জাস্ট মনে হওয়াটা আমি লিখেছি। দিদি আপনি মুক্ত চিন্তার বিষয় বলছিলেন। হ্যাঁ, আমি এখনো সিদ্ধান্ত সেটা নিইনি। ওটা তো ভাড়া ছিলাম, ওটা নেই এখন আর। তো যদি আমি এখন পর্যন্ত সেটা সিদ্ধান্ত নিইনি, কখনো যদি নিই তাহলে আমি নিশ্চয়ই জানাবো যে আমি এখানে থাকতে চাইছি। দিদি আপনি মুক্ত চিন্তার দিদি 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 আপনি মুক্ত চিন্তার বিষয়ে বলছিলেন। দিদি বাংলাদেশ এবং ভারতের রিলেশনটা ভবিষ্যতে কি হতে পারে সেটা তো দুই দেশের রাজনীতিকরাই ভালো বলতে পারবেন, আমি তো ভালো বলতে পারবো না। তবে আমি আশা করি দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হোক। আমরা 71 দেখেছি, 71-এ কি করে ভারত সাহায্য করেছে বাংলাদেশ তৈরি হওয়ার জন্য। সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি এবং আমরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, তারা ভারতের এই অবদানকে আমরা সবসময় স্বীকার করি। কিন্তু কিছু পাকিস্তানপন্থী জিহাদি আছে বাংলাদেশে, তারা এই ভারতকে শত্রু বলে মনে করে। এই সংঘাত চলছেই আমাদের। তবে যারা যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা সবাই ভারতের পক্ষে আছে এবং চাই ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক থাকুক। দিদি আপনি মুক্ত চিন্তার বিষয়ে বলছিলেন। দিদি আপনি মুক্ত চিন্তার দিদি আপনি মুক্ত চিন্তার বিষয়ে বলছিলেন। দিদি আপনি মুক্ত চিন্তার বিষয়ে বলছিলেন। বাংলাদেশে আমি অনেক প্রতিবাদ করেছি। চিন্ময় কৃষ্ণ দাস জেলে, তাকে জেলে নেওয়া হয়েছে অকারণে। ওখানে এটা প্রতিবাদ আমরা অনেকেই করছি, শুধু অনেকেই আমরা করছি। আপনি যদি দেখেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেই দেখেন, আমরা প্রতিবাদ করছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক, নাস্তিক, যারাই মুক্ত চিন্তার মানুষ তারাই আমরা প্রতিবাদ করছি। কিন্তু আমাদের প্রতিবাদের কাজ হয় না। সরকার কি কারণে তাকে বন্দি করে রেখেছে,
আমরা অনুমান করতে পারি হয়তো চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদেরকে যেভাবে আশা দিচ্ছিলেন, তারপর সংগঠিত করছিলেন, তাতে মনে হয় অনেকের অসুবিধে হচ্ছিল, বিশেষ করে সরকারের। তো এই সরকাররা তো কখনো মুক্ত চিন্তার পক্ষে বা বাক স্বাধীনতার পক্ষে থাকে না, বলে বটে, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি তারা থাকে না। তো এইসব অন্যায় তো করেই যাচ্ছে সরকার। তো আমরা অন্যায়ের বিরুদ্ধে তো এখনো আশা আছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানুষ আছে। এত যে ঝুঁকি নিয়েও মানুষ কিন্তু প্রতিবাদ করছে, তারা জেলে যাচ্ছে, তারা নির্বাসনে যাচ্ছে, তারপরও কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের অনেক মানুষ বাংলাদেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছে, তারাও কিন্তু প্রতিবাদ করছে। তারাও এই ইউরোপে, আমেরিকায় বা অন্যান্য দেশে যেখানেই বাংলাদেশের মানুষ আছে, যারা 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 মৌলবাদী নয়, যারা প্রগতিশীল, সবাই আমরা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ হয়ে বলছি যে তাকে মুক্তি দাও। দিদি আপনি মুক্ত চিন্তার বিষয়ে বলছিলেন, দিদি একটু এদিকে, দিদি আপনি মুক্ত চিন্তার বিষয়ে বলছিলেন। হাত তুলুন, এরকম করে কারো প্রশ্ন নিয়ে যাবে। সত্যি বলছি দাদা, আপনারা হাত তুলুন। প্রশ্ন করুন। দিদি আপনি মুক্ত চিন্তার বিষয়ে বলছিলেন, যদি আমরা একটু অতীতের দিকে দেখি, রাজীব হায়দার, অভিজিৎ রায়, নিলয় নীল সহ আরো একাধিক মুক্ত চিন্তককে মৌলবাদীরা হত্যা করেছে বলে আপনি অভিযোগ করেছেন। বাংলাদেশে পরিবর্তন হয়েছে, এই যে মৌলবাদীদের যে দাপট দেখে গেছেন, বা এই এখনো যে বর্তমানে চলছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, এই দাপট কি কমবে বলে মনে করছেন? পরিবর্তন মৌলবাদীদের এই দাপট, মানে মুক্ত চিন্তকদের ওপর রাজ্যে, মানে দেশে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে কমবে? এখন তো কমার কোনো লক্ষণ দেখছি না, বরং বাড়ছে। এখন আমরা জামাতে ইসলামীকে কখনো প্রধান বিরোধী দল হিসেবে কখনো দেখিনি, এখন দেখছি। এখন তারা সংসদে বসছে। প্রধান বিরোধী দল যদি আওয়ামী লীগ থাকতো তাহলে ভালো হতো, কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগকে ব্যান করেছে, তাই প্রধান বিরোধী দল হিসেবে জামাতে ইসলামী আছে, এবং এটা কখনোই ভালো লক্ষণ নয়। কারণ এই জামাতে ইসলামী নারীর অধিকারের বিরোধী, তারা সংখ্যালঘুদের অধিকারের বিরোধী, তারা তো সভ্যতা চায় না, তারা তো সেই সপ্তম শতাব্দীর আইন চায়। এই একবিংশ শতাব্দীতে তারা সপ্তম শতাব্দীর আইন নিয়ে আসতে চায়, শরিয়া আইন চায়। তো ওটা হলে তো কোনো সংখ্যালঘু ওখানে বাঁচতেই পারবে না, কোনো নারীও বাঁচতে পারবে না। তো সেই কারণে অংশদের সঙ্গে দেখা হলো, যিনি এককালে মুফতি ছিলেন, ইমাম ছিলেন, এখন কিন্তু নাস্তিক হয়েছেন। তো তারও দেশে নিরাপত্তা নেই। তারপর প্রচুর মুক্তচিন্তক এখন ইউরোপে, আমেরিকায় বাস করতে বাধ্য হচ্ছে। শুধু আমি নই, আমার মতো আরো অনেকেই আছে। এখন আমরা যদি দেশে গিয়ে নিরাপদে থাকতে পারি, তখনই বুঝতে হবে দেশ সভ্য হয়েছে। কিন্তু এই দেশকে সভ্য করার কোনো উদ্যোগ তো কোনো সরকারই নিচ্ছে না। সরকার নিজের স্বার্থ দেখছে, ধর্মকে ব্যবহার করছে, এই ধর্মকে ব্যবহার করে অনন্তকাল ক্ষমতায় থাকতে চাইছে। এটা প্রতিটি সরকারের এই একটা সমস্যা। আপনারা হাত তুলুন। আমি জানি না তারা এসেছেন কিনা, সহানুভূতি দেখিয়েছেন কিনা, তবে আওয়ামী লীগের লোকদের মিছিল করতে আমি দেখিনি। আমার বিরুদ্ধে যারা মিছিল করেছে তারা তো সব ইসলামী মৌলবাদী জিহাদি এরাই। আমি মনে করি না। আমাকে আমন্ত্রণ জানিয়েছে সেকুলার মিশন ট্রাস্টের ওসমান গনি মল্লিক,
উনি প্রগতিশীল মুসলমান এবং আমার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী আছেন মোহিত রায় এবং আরো একজন, তার সঙ্গে আগে আমার পরিচয় ছিল না, কিন্তু তারা ওসমানকে সহযোগিতা করছেন। এখানে কোনো রাজনীতি নেই। তো এখানকার যে মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার, যে নির্বাচিত সরকার, আপনারা যারা নির্বাচন করেছেন তাকে, তিনি আমাকে এই নিরাপত্তা দিতে রাজি হয়েছেন, সে কারণে তো আমি আসতে পেরেছি। এটা হয়তো একটা দায়িত্ব হিসেবে পড়ে, যেহেতু আমার জীবনের হুমকি আছে, কিন্তু এখানে রাজনীতি আসে না কোনো। হ্যাঁ বসেন। পেছনে বলুন। কি প্রশ্ন করছো? বাংলাদেশের ক্রিকে না, দেখুন, কোন রাজনৈতিক দলকে তো ব্যান করা উচিত নয়। আমি হাসিনার খুব সমালোচনা করেছি, কারণ হাসিনা প্রচুর মসজিদ মাদ্রাসা করেছেন এবং মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমমানের করে দিয়েছেন, যেটা করা উচিত হয়নি। হ্যাঁ, তিনি কৌমি জননী উপাধি পেয়েছেন এসব কৌমি মাদ্রাসা তৈরি করে, যেগুলো আমার মনে হয় দেশের ক্ষতি করেছেন। কিন্তু তারপরও আমি তার এই যে দেশ থেকে তাকে বের করে দেওয়া হলো সেটার পক্ষপাতী নই। আমার মত হচ্ছে তিনি নির্বাচন, তার উচিত ছিল নির্বাচন দেওয়া এবং দেশে থাকা। এবং এই যে তারপর ইউনূস সরকার আওয়ামী লীগ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেন, সেটা খুবই অনুচিত কাজ হয়েছে। এটা একেবারেই ঠিক কাজ করেনি। এগুলো সমালোচনা আমি করছি, যদিও আমি হাসিনার কিছু কাজের সমালোচনা করি, কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার বিরুদ্ধে আমি কথা বলছি, কারণ এটা অবশ্যই গণতন্ত্রের বিপরীতে একটি সিদ্ধান্ত। এবং অচিরে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে নেওয়া হোক, এটা চাই। এবং আওয়ামী লীগের যারা দেশের বাইরে আছেন তারা যেন দেশে যান, নিরাপদে থাকতে পারেন, সেই ব্যবস্থা যেন করা হয়। কারণ প্রচুর আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করা হয়েছে, অনেককে মেরেও ফেলা হয়েছে। এগুলো ঠিক গণতন্ত্রে, আবার এগুলো করার পরেও গণতন্ত্র নিয়ে বড়াই করবে, এটা তো হয় না। সেই জন্য তারেক রহমানকে আমার মনে হয় যে আমরা ওখানে যারা আছে, যারা প্রগতিশীল, তারা চাপ যেন দেয় যে আওয়ামী লীগের উপর থেকে যেন ব্যান তুলে নেওয়া হয়। একটু শুনুন। কালকে একটু একটুখানি শুনুন। কালকে আপনারা দেখেছেন, আপনি দেখেছেন শেখ হাসিনা জানিয়েছেন ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে ফিরবেন। আপনিও কি ফিরতে চান? শেখ হাসিনা ফিরতে চান, তার আমি জানি না যে তার পক্ষে ফেরা সম্ভব হবে কিনা। আমি চাই যে তিনি যেন ফিরুন, দেশে দেশে যেন গণতন্ত্র টিকে থাকে। কিন্তু আমাকে তো কেউ ফেরাতে চায় না। শেখ হাসিনাও ফিরতে দেননি, খালেদা জিয়াও ফিরতে দেননি, তারপর আর যারা এসেছে ক্ষমতায় তারাও তো ফিরতে দেয়নি। শেখ হাসিনার পক্ষে হয়তো ফেরা সম্ভব, আমার পক্ষে তো ফেরা সম্ভব নয়। আপনি কি কলকাতায় থাকতে চান? বলেছি।